দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই অ্যাপার্টমেন্টে একের পর এক মর্মান্তিক খুন হয়ে চলেছে। খুনের শরীরের বেশ কিছু অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যেন ইচ্ছে করে খুনের দেহ থেকে খুবলে খেয়ে নিয়েছে বেশ কিছু অংশ, এমনকি গলার নলি পর্যন্ত। কিন্তু কে করছে এই মর্মান্তিক খুনগুলো? আমাদের এই সপ্তাহের গল্প রাত 2টোর পর, লেখা রিমা দাস। এমনিতে সুব্রত খুব একটা সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে বাইরের থেকে চিৎকারের আওয়াজে ওর ঘুম ভেঙে গেল। বিছানায় পাশ ফিরতেই দেখল তনুজা নেই। এত সকালে মেয়েটা গেল কোথায়? ভাবতে ভাবতে সুব্রত বিছানায় উঠে বসল। তারপর দেখল জানলার কাছে তনুজা দাঁড়িয়ে বাইরে কিছু দেখছে। সুব্রত ঘুমন্ত গলাতেই জিজ্ঞেস করল, কি গো, কি দেখছো? আর বাইরে এত চিৎকার কিসের? তনুজা জানালা থেকে মুখ না সরিয়েই বলল, এই সামনের গলিতে কেউ একটা খুন হয়েছে বুঝলে, তাই এত লোকের চিৎকার। খুন কথাটা শুনেই সুব্রত তড়াক করে বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পুলিশের গাড়িও এসেছে। পুলিশ ভিড় ঠেলে মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা দিয়ে গাড়িতে তুলে নিল। সুব্রত দেখল তনুজা ওর পাশে এসে দাঁড়িয়েছে। তনুজার চোখে মুখে ভয়ের ছাপ। সুব্রত তনুজার হাত ধরে বলল, কি হয়েছে? তনুজা কিছুই বলল না, শুধু সুব্রতর কাঁধে মাথা রাখল। সুব্রত তনুজার মাথায় হাত রেখে বলল, ভয় লাগছে? তনুজা মাথা নেড়ে হ্যাঁ জানালো। সুব্রত তনুজার মাথায় আরেকবার হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পেও না। যাদের শত্রু থাকে বা যারা কারো ক্ষতি বা কারো খারাপ করে তাদের সাথে এমনটা হয়, কিন্তু আমাদের এখানে তো এখন কোনো বন্ধুই হয়নি, কারোর সাথে ঠিকমতো আলাপ নেই, তাহলে আমাদের কেউ কেন ক্ষতি করবে? সুব্রতর কথায় এবারও তনুজা কিছুই বলল না। এই সোনালী অ্যাপার্টমেন্টে 3 তলার এই 2 BHK ফ্ল্যাটে কালকে সকালে উঠেছে এই নবদম্পতি। প্রায় 1 মাস হলো ওদের বিয়ে হয়েছে। এতদিন তনুজা ও শ্বশুরবাড়িতেই ছিল, আর সুব্রত কাজের জন্য আগে যে মেসে থাকতো সেখানেই ছিল। ফ্ল্যাট আগের থেকে কেনা ছিল, কিন্তু কিছু কাজ বাকি ছিল বলে সুব্রত তনুজাকে নিয়ে আসেনি। এর আগে তনুজা একবার এসেছিল, তখন ফ্ল্যাটের কাজ শেষ হয়নি। তাই কাজ শেষ হওয়ার পর ভালো দিন দেখে গৃহপ্রবেশের পুজো করে তারপর কালকে ওরা এসেছে। আর আজকে সকালে এমন কাণ্ড দেখে ওদের মনে ভয় হওয়াটা স্বাভাবিক। এমন সময় কলিং বেল বাজল। সুব্রত ও তনুজা একে অপরের মুখের দিকে তাকালো। সুব্রত দেখল তনুজার চোখে মুখে ভয়টা আরও জাঁকিয়ে এসেছে। আমি দেখছি বলে সুব্রত শোয়ার ঘরের দরজা খুলে বাইরের ঘরে বেরিয়ে এলো। সুব্রতর পেছন পেছন তনুজাও এসে দাঁড়িয়েছে। বাইরের ঘরে আসার পর আবার কলিং বেল বাজার কারণে সুব্রত একবার আসছি বলে আওয়াজও দিয়েছে। দরজার ছিটকিনিতে হাত রেখে সুব্রত একবার পেছন ফিরে তনুজার দিকে তাকালো। খানিকটা ভয় সুব্রত নিজেও পাচ্ছে, তবে সেটা তনুজার থেকে আড়াল করে রাখার চেষ্টাই করছে ও। দরজা খুলতেই সুব্রত দেখল ওদের ফ্ল্যাটের কেয়ারটেকার মোহাম্মদ দাঁড়িয়ে আছে। এই ফ্ল্যাটের একমাত্র মোহাম্মদ ওদের চেনা, তাই দরজা খুলে ওকে দেখে সুব্রত একটু নিশ্চিন্ত হলো। মোহাম্মদকে দেখে সুব্রত হেসে বলল, আরে মোহাম্মদ দা, আসো আসো। মোহাম্মদকে দেখে তনুজাও নিশ্চিন্ত হয়েছে। মোহাম্মদ ঘরের ভেতর আসতেই তনুজা বলল, আসুন বসুন, আমি চা করে আনি। এই না না, চা পরে খাবো, এখন একটু দরকারে এসেছি। মোহাম্মদের কথা শুনে তনুজা আর সুব্রত মুখে একটু জিজ্ঞাসু ভাব ফুটে উঠল। মোহাম্মদ বলল, সকালে আশা করি তোমরা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছো, সেই নিয়ে আর কি। কে মারা গেছে মোহাম্মদ ভাই? মোহাম্মদের কথা শেষ হওয়ার আগেই তনুজা জিজ্ঞেস করল। মোহাম্মদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এই ফ্ল্যাটের বাইরে গলিতেই
একটা পাগল গোছের লোক থাকতো, তারই খুন হয়েছে। কেউ ওর গলার নলি টেনে ছিঁড়ে দিয়েছে, তার সাথে শরীরের খানিকটা অংশ নেই। খুনি হয়তো সাথে করে নিয়ে গেছে। মোহাম্মদ মুখ দিয়ে চিকচিক শব্দ করে আবার বলল, পাগল লোক নিজের মতো করে থাকে, কারোর কোনো ক্ষতি করে না, যে যা দেয় তাই খেত, শুধু সারাদিন ধরে গান করত, আর মাঝে মাঝে সারা রাত ধরেও গান করত। ওকে এমন নির্মমভাবে কে মারলো সেটাই বুঝতে পারছি না। মোহাম্মদের কথা শুনে তনুজা আঁতকে উঠল। গলার নলি ছিঁড়ে কেউ কাউকে কি করে মারতে পারে? সুব্রত বেশ অবাক হয়। মোহাম্মদ আবার বলল, কোনো মানুষ এইভাবে কাউকে কি করে মারতে পারে সেটাই হলো ভাবার বিষয়। আমার তো মনে হচ্ছে ওকে কোনো মানুষে না, জিনে মেরেছে। মোহাম্মদের কথা শুনে সুব্রত একটু হাসল। কি যে বলো মোহাম্মদ দা, জিন কি করে আসবে? এই 2024-এ দাঁড়িয়ে তুমি সব জিন ভূত নিয়ে কথা বলছো। দেখো, কোনো চোর ডাকাত এসেছিল হয়তো, তারাই মেরে ফেলে গিয়েছে। সুব্রতর কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু যতই হোক মোহাম্মদের মনে হয় না কোনো চোর বা ডাকাত এসে একটা মানুষকে মেরে তার গলার নলি কেটে খুন করবে। খুন করা হলে তারা পেটে ছুরি ঢুকিয়ে মারবে, না হলে গলা টিপে, কিন্তু এরকম নির্মমভাবে কেন মারবে? শুধু যে মেরেছে সেটাই নয়, বরং গলা ছিঁড়ে খেয়েছে। শরীরের বেশ কিছু অংশটা কেউ যে খুবলে খেয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মোহাম্মদ আর কিছু বলল না। মোহাম্মদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তনুজা জিজ্ঞেস করল, তুমি কি দরকারে এসেছিলে মোহাম্মদ দা? মোহাম্মদ একটু গলা ঝেড়ে বলল, ওই পুলিশ এসেছে, তাই এই অ্যাপার্টমেন্টে সকলকে জিজ্ঞাসাবাদ করতে আসবে। যদিও আমি বলেছি যে তোমরা কালকেই প্রথম এসেছো, তবু ওরা কিছু জিজ্ঞেস করতে আসতে পারে, তাই ভাবলাম তোমাদের আগের থেকে জানিয়ে দিই। পুলিশের কথা শুনে সুব্রত আর তনুজা দুজনের মুখেই ভয়ের ছাপ ফুটে উঠল। নতুন বাড়িতে এক রাত থাকতে না থাকতেই এ কি অশান্তি! কিন্তু ওদের কিছুই করার নেই, এবার যা হবে সেটা হতে দিতেই হবে। কথাগুলো বলেই মোহাম্মদ বেরিয়ে গেল। তনুজা তখনও রাতের পোশাক পাল্টায়নি, তাই ও বাথরুমে চলে গেল। ও যখন বাথরুম থেকে বেরিয়ে এলো তখনও সুব্রত বসার ঘরেই বসেছিল। তনুজা সুব্রতর কাছে এসে বসল। তনুজাকে বসতে দেখে সুব্রত বলল, একটু চা বানাবে? হুম। তনুজা উঠেই যাচ্ছিল, তখন সুব্রতকে বলল, শোনো, তোমার খুব ভয় করছে তাই না? হ্যাঁ, সে তো একটু করছে, কিন্তু কি করা যাবে বলো তো? তাছাড়া পুলিশ এসে কিছু কথা জিজ্ঞেস করবে, আমাদের ধরে তো আর নিয়ে যাবে না। একদিন হলো তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম, আর তারপরেই এই অশান্তি। তনুজা সুব্রতর হাত ধরে বলল, চিন্তা করো না, আমাদের এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। পুলিশ কি আর জানবে আমাদের থেকে? তনুজার কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। ওরা বুঝল যে পুলিশ এসেছে। সুব্রত তনুজার দিকে তাকিয়ে ইশারায় বলল যে ও যাচ্ছে দরজা খুলতে। তনুজার বুকের ঢিপ ঢিপ ভাবটা আগের থেকে আরও বেশি বেড়ে গেল। সুব্রত দরজা খুলতেই দেখল একজন বছর 40-এর পুলিশ অফিসার, একজন কনস্টেবল আর একজন মহিলা পুলিশের সাথে মোহাম্মদও এসেছে। সুব্রত কি বলবে বুঝতে পারছে না। এমন সময় পুলিশ অফিসার বললেন, জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি, তাই ভেতরে আসবো? সুব্রত একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন। সামনের বসার ঘরটাতে পুলিশ অফিসার এসে বসলেন। মহিলা কনস্টেবলটি ভেতরে এসেছিল, তবে বসেনি, একদিকে দাঁড়িয়েছিল, আর অন্য কনস্টেবলটি বাইরেই দাঁড়িয়ে থাকলো। মোহাম্মদও বসল না। অফিসার সুব্রতকে ইশারায় বসতে বললেন। তনুজা রান্নাঘরে গেল চা করতে। অফিসার সোফাতে বসেছিলেন, তাই সুব্রত একটা খালি চেয়ারে বসল। অফিসার একটু গলা খাকড়ে সুব্রতকে জিজ্ঞেস করল, তা কতদিন হলো এই ফ্ল্যাটে আছেন? কতদিন নয় স্যার, কাল সকালে এখানে এসেছি, থাকা বলতেই একটা রাত। দুহাতের আঙুল কচলাতে কচলাতে সুব্রত বলল, আচ্ছা, তা যে লোকটি খুন হয়েছে তাকে আপনি দেখেছেন এখানে?
সুব্রত লোকটাকে আগে দেখেছে, এমনকি ওর সাথে কথাও হয়েছে। তখন ওদের ফ্ল্যাটের কাজ চলছিল, তাই সুব্রতকে প্রায় রোজ আসতে হতো। তখন এই লোকটির সাথে ওর এক দুবার কথা হয়েছিল। লোকটি ভালো গান করে, কাল রাতেও গান করছিল। তারপর কখন যে সুব্রত ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। তবে এই সময়ে পুলিশকে এত কিছু জানানো ঠিক হবে না, তাই সুব্রত বলে, না, আমি ওনাকে দেখিনি আগে। এর মধ্যেই তনুজা চা নিয়ে এসে গেছে। অফিসার ওকে জিজ্ঞেস করলো, আপনি চিনতেন ওই লোকটিকে? তনুজা লোকটাকে চেনে বলতে শুধু চোখেই দেখেছে, ওর থেকে বেশি কিছু না। তাই ও বলল, না চিনি না, তবে কাল রাতে ওনার গান শুনতে পেয়েছিলাম। কতক্ষণ? পাল্টা প্রশ্ন করলেন অফিসার। সেটা তো খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। অফিসার আর কিছুই বলল না। টেবিলের ওপর রাখা চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বললেন, এটা 5 নম্বর। ঘরে উপস্থিত সকলেই বুঝল যে ভদ্রলোক সকলের বাড়িতে চা খেয়েছে। চা খাওয়ার পর উনি বললেন, আর কিছু জিজ্ঞেস করার নেই, তবে কয়েকটা কথা বলে দিই, সেগুলোর অমান্য করবেন না। এই খুনের মীমাংসা না হওয়া পর্যন্ত ফ্ল্যাট ছেড়ে যাবেন না। আরও কোনো দরকার হলে আমরা আবার জিজ্ঞাসাবাদ করতে আসব। কথাগুলো বলেই অফিসার উঠে পড়লেন। মোহাম্মদও অফিসারদের সাথে বেরিয়ে গেল। ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিতেই সুব্রত আর তনুজা দুজনেই বাইরে বেরিয়ে এলো। অফিসের লিফটে উঠে যেতেই ওরা দুজন ঘরের ভিতর ঢুকে যাবে, এমন সময় একটা মহিলা কণ্ঠ ভেসে এলো। কি জিজ্ঞেস করলো আপনাদের? প্রশ্ন শুনে সুব্রত আর তনুজা পেছন ফিরে দেখল ওদের পাশের ফ্ল্যাটে একজন মহিলা দরজাটা একটুখানি ফাঁক করে মুখ বের করে ওদের দিকে তাকিয়ে আছে। তনুজা আর সুব্রত একবার একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সেই মহিলার দিকে তাকিয়ে সুব্রত বলল, ওই যে লোকটি মারা গেছে তাকে চিনি কিনা? ও আচ্ছা আচ্ছা, পুলিশ কি জানতো না যে আপনারা এখানে নতুন এসেছেন? কথাটা বলেই নিজের ঘরের দরজা প্রায় পুরোটা খুলে বাইরের দিকে খানিকটা বেরিয়ে এলেন সেই মহিলা। হ্যাঁ, জানতেন। মোহাম্মদ দাদা বলেছিলেন ওনাদের, কিন্তু তাও ওনারা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন, তাই এসেছিলেন। সুব্রতর কথা শুনে মহিলা একটু বিরক্তির গলায় বলল, কি অদ্ভুত অফিসার ভাবুন। আমাকে সকালে মোহাম্মদদা যখন জানালো এই ব্যাপার, তখন আমি শুনে একদম অবাক। আমাদের জিজ্ঞেস করাটা না হয় তাও ঠিক আছে, কিন্তু আপনাদের জিজ্ঞেস করাটা একটু বাড়াবাড়ি। আমি তো ফ্ল্যাটে একা থাকি, আমাকে জিজ্ঞেস করতে আসা কি কোনো মানে হয় বলুন? তা আপনারা কি স্বামী স্ত্রী একা থাকেন? সুব্রত একটু হেসে হ্যাঁ জবাব দিল। সেই মহিলা এবার তনুজার দিকে তাকিয়ে বললেন, কি নাম তোমার? তনুজা একটু হেসে বলল, তনুজা। যদিও তনুজার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয়ে আছে। সেই মহিলা এবার ওর ঘরের দরজা থেকে বেরিয়ে তনুজার সামনে এসে বলল, ভয় পেয়েছ বুঝি? দেখো দেখি, বাচ্চা মেয়ে কালকে এখানে নতুন এসেছে, ওদেরকে এইসব বিষয়ে জড়াতে আছে। তারপর তনুজার থুতনি ধরে বললেন, ভয় পেও না, আমার নাম পারমিতা। আমার ফ্ল্যাট তো দেখতেই পাচ্ছ, একেবারে তোমাদের পাশে। তাই যখন যেটা দরকার হবে সেটা নির্দ্বিধায় আমাকে বলবে। আমি তোমার নতুন দিদি। পারমিতার কথা তনুজা সুব্রতর ভালো লাগে। সত্যি এই নতুন ফ্ল্যাটে ওরা কি করে সবার সাথে পরিচয় করবে ভাবছিল, আর এখন এনার নিজের থেকে কথা বলতে আসায় ওদের বেশ ভালো লাগে। তনুজা পারমিতাকে ঘরে ডাকে। যদিও পারমিতা কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু তনুজা সুব্রত খুব জোর করায় ও আর বারণ করতে পারেনি। সকাল থেকে খুন, পুলিশ, জিজ্ঞাসাবাদের পর এই নতুন একজনের সাথে পরিচয় ওদের মন মেজাজ বেশ ঝরঝরে করে দেয়। সেদিন চা খেতে খেতে পারমিতা নিয়ে অনেক কথা ওরা জানতে পারে। যদিও পারমিতা নিজেই ওদের সব কথা জানিয়েছিল। পারমিতা আজ 4 মাস হলো এই ফ্ল্যাটে আছে। প্রায় 1 বছর আগে ওর বিয়ে হয়েছে। ও শ্বশুরবাড়ি এক গ্রামে, সেখানে ওকে কেউ সেরকম পছন্দ করতো না, তাই ওর স্বামী ওকে এখানে নিয়ে চলে আসে। পারমিতা নিজেও গ্রামের মেয়ে, তাই শহরে আদব কায়দা শিখতে ওর বেশ অনেকটা সময় লেগেছে। গ্রাম থেকে একটা মেয়েও এসেছিল ওর সাথে। সে এখন কয়েক মাস হলো গ্রামে আবার ফিরে গেছে।
আর পারমিতার স্বামী কাজের জন্য বাইরে থাকে। আগে এখানেই কাজ করতো, তবে কয়েক মাস আগেই নাকি ট্রান্সফার হয়েছে। তাই ও এখন এই 2 কামরার ফ্ল্যাটে একাই থাকে। পারমিতা এটাও বলে যে এই এতগুলো মাস থেকেও এখানে ওর কারোর সাথে বিশেষ আলাপ নেই, ওই একমাত্র মোহাম্মদ ছাড়া। পারমিতা মেয়েটি দেখতেও বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, মুখের গড়নটাও বেশ সুন্দর, আর সব থেকে সুন্দর ওর চোখ দুটো। গাঢ় বাদামি রঙের চোখ দুটোতে কিছু যেন একটা আছে, সব সময় যেন কিছু একটা খুঁজে চলেছে। ওই চোখের ইশারায় ও যাকে দিয়ে যা ইচ্ছে কাজ করে নিতে পারে, সেটা একদম নিশ্চিত। এই নিয়ে অনেক কথা চলছিল। এমন সময় তনুজা উঠে একটা বাটি করে কয়েকটা ফল মিষ্টি এনে পারমিতার দিকে এগিয়ে বলল, কালকে বাড়িতে পূর্ণিমা পুজো করেছিলাম, তুমি প্রসাদটা নিয়ে যাও দিদি। প্রসাদের বাটির দিকে তাকিয়েই পারমিতার চোখ দুটো একবার দপ করে জ্বলে আবার নিভে গেল। তারপর একটু হেসে বলল, এই রে, এখনও তো স্নান করিনি, কি করে নিই বলো তো? আচ্ছা কাজ করো, তুমি এখন চা এখানে রাখো, পরে আমার বাড়ি এসে দিয়ে যেও, এই সুযোগে আমার বাড়িও যাওয়া হয়ে যাবে। তনুজা আর কিছু বলল না। কিছুক্ষণ পর পারমিতা উঠে গেল। তনুজাও নিজের মতো করে ঘরের কাজ করতে লাগলো। আজকে শনিবার, রবিবার দিন সুব্রতর অফিস ছুটি থাকে, তাই ও আজকেও ছুটি নিয়েছে। তনুজা এখানে নতুন এসেছে, তাই ওর সাথে সব কিছু গুছিয়ে দিতেও তো একটু সময় লাগবে। দুপুরে ওরা দুজন মিলে একসাথে রান্না করলো। তারপর সন্ধ্যার থেকে একবার বাজারে যাবে ঠিক করলো। সন্ধ্যায় রেডি হয়ে তনুজা যখন ঠাকুরকে প্রণাম করতে গেল, তখন ওর সকালে পারমিতাকে প্রসাদ দেওয়ার কথা মনে পড়ল। সুব্রতকে সে কথা বলায় সুব্রতকে এখন দিয়ে আসতে বলল। ততক্ষণ ও ঘরে তালা দিয়ে ওর জন্য অপেক্ষা করছে। তনুজা কিছুতেই একা যাবে না বলে সুব্রতকেও সাথে যেতে বলল। সুব্রত বুঝল তনুজা একা যেতে ভয় পাচ্ছে। মেয়েটা যে একটু ভীতু সেটাও জানে, তাই ওকে একা খুব একটা ছাড়েও না। কিছুক্ষণ পর দুজনে একসাথে গিয়ে পারমিতার ফ্ল্যাটের কলিং বেল বাজালো। 3-4 বার বেল বাজানোর পর পারমিতা এসে দরজা খুলল। তনুজা আর সুব্রত দেখল ঘরের ভেতরটা একেবারে অন্ধকার, আর এই অন্ধকার ঘরে পারমিতার চোখ দুটো কেমন যেন জল জল করছে, ঠিক যেমন কোনো চারপায়া প্রাণীর করে। এই অন্ধকার ঘরে পারমিতাকে এইভাবে দেখে তনুজা একটু ভয় পেয়ে গেছিল। সুব্রত একটু হকচকে গিয়েছিল ঠিকই, কিন্তু ভয় পায়নি। দরজা খুলেই পারমিতা ওদের দুজনকে দেখে একটু অবাক হয়েছিল, তবে কিছুক্ষণ পরে মুখের ওপর থেকে অবাকের চাদর সরিয়ে হাসি মুখে বলল, আরে তোমরা এসো এসো, আমি একটু ঘুমিয়ে গেছিলাম গো। তারপর পারমিতা ঘরের আলোগুলো জ্বেলে দিল। ঘরের ভেতরটা বেশ সুন্দর করেই সাজানো, আর 5টা বাঙালি পরিবারের ফ্ল্যাট যেমন সাজানো হয় ঠিক সেই রকম। তনুজা সুব্রতকে এবার আলোতে ভালো করে দেখতে পেল পারমিতা। ওদের দেখেই বুঝলো যে ওরা কোথাও যাচ্ছে, তাই ওদের বলল, কোথাও বেরোবো মনে হচ্ছে? হ্যাঁ, ওই কয়েকটা জিনিস কেনার আছে, তাই ভাবলাম যাই কিনে নিয়ে আসি। সুব্রতর কথা শেষ হতেই পারমিতার চোখ পড়ল তনুজার হাতে ধরা বাটিটার দিকে। আবারও ওর মুখে কিছু একটা পরিবর্তন দেখা দিল। পারমিতা তনুজার হাতের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে তনুজা বলল, ওই সকালের প্রসাদটা দিতে এলাম। ঘরে আলো জ্বলে ওঠার পর তনুজা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তখন যেটা ও দেখেছে সেটা নিজের চোখের ভুল ভেবে এড়িয়ে গেছে। তনুজার কথা শুনে পারমিতা বলল, আমি তো ঘুম থেকে উঠে এখনো বাথরুম যাইনি, তুমি বরং এটা টেবিলের উপর রেখে দাও। তনুজা বাটিটা টেবিলের ওপর রেখে দিল। না দিদি, আজকে আসি, আবার পরে একদিন আসবো বলেই সুব্রত যাওয়ার জন্য উদ্যত হলো। একটু বসলে না আজকে, পরে আর একদিন এসো কিন্তু। হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। বলেই ওরা দুজন বেরিয়ে গেল। পার্কিং এরিয়াতে গিয়ে ওদের সাথে মোহাম্মদের দেখা হলো। কোথাও যাচ্ছেন মনে হচ্ছে? হ্যাঁ, ওই একটু বাজার যাবো। কথাটা বলেই সুব্রত গাড়ির দিকে চলে গেল। সেদিন ওদের বাড়ি ফিরতে একটু রাত হয়েছিল, ওই প্রায় 11টা হবে। তাই ওরা একেবারে ডিনার করেই বাড়ি এসেছিল।
রাতে ঘুমাতে যেতে যেতে প্রায় 12টা বেজে গেল। সারা সন্ধ্যা ধরে এত ঘোরাঘুরি করে ওরা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে শুতে না শুতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে তনুজার হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখল টেবিলে জলের বোতলটা নেই। এদিকে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিছানার পাশে তাকিয়ে দেখল সুব্রত গভীর ঘুমে ঘুমাচ্ছে, তাই ওকে ওঠাতে ইচ্ছে করল না। বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখে রাত 2টো বাজছে এখন। উপায় না দেখে তাই একাই উঠে রান্নাঘরে বোতল আনার জন্য উঠল। এমনিতে তনুজা একা একা রাতে ওঠে না, সুব্রতকে ঘুম থেকে ওঠায়। তনুজা যে ভীষণ রকম ভীতু সেটা সুব্রত জানে, তাই তনুজা ওকে ওঠানোর সাথে সাথেই সুব্রত উঠে যায়। আজকে তনুজা সাহস করে একা উঠল জল আনার জন্য। তনুজা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। বারান্দায় একটা হলুদ রঙের আলো সবসময় জ্বলে, যাতে ঘরটা একেবারে অন্ধকার না হয়ে যায়। তনুজা যখন রান্নাঘরে এলো তখন ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। তবু সাহস করে রান্নাঘরে আলোটা জ্বেলে ফ্রিজ খুলে একটা জলের বোতল বের করে। বোতলটা খুলে ওখানেই দাঁড়িয়ে তনুজা জল খেলো। জল খাওয়ার পর তনুজার রুমে ফিরে আসার জন্য রান্নাঘরে আলো বন্ধ করতে সুইচ বোর্ডের কাছে এসে তনুজার হাতটা থেমে যায়। ওদের রান্নাঘরে এই দেওয়ালের উল্টো দিক থেকে কিছু একটা শব্দ আসছে। তনুজা কান পেতে শব্দটা শোনার চেষ্টা করে। দেওয়ালের ওপারে কোনো চারপায়া প্রাণী যেন লাফিয়ে লাফিয়ে চলছে, আর তার সাথে কিছু একটা শব্দ হচ্ছে। তনুজা এক মনে অনেকক্ষণ ধরে শব্দটা শুনতে শুনতে বুঝতে পারে অন্য শব্দটা কিছু চেবানোর শব্দ, কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার শব্দ, আর তার সাথে চেবানোর শব্দ। একভাবে অনেকক্ষণ ধরে আওয়াজটা শুনছিল বলে তনুজা যেন কোথাও হারিয়ে গেছিল। হঠাৎ ওর পিঠে একটা হাতের স্পর্শ ঠেকতেই তনুজা চমকে একটা মিহি আর্তনাদ করে ওঠে। তনুজা আর্তনাদ করতেই সুব্রত ওকে জড়িয়ে ধরে বলে, আরে আমি, ভয় পাচ্ছ কেন? সুব্রতকে দেখে তনুজা যেন একটু স্বস্তি পায়। তারপর সুব্রতকে জড়িয়ে ধরে। সুব্রত তনুজার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এখানে কি করছো তুমি? তনুজা কাঁপা কাঁপা গলায় বলল, জল খেতে এসেছিলাম। আজকে ঘরে জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলাম। আচ্ছা, আমাকে ডাকুনি কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই আর উঠালাম না। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু তুমি জল খাওয়ার পর এখনো দাঁড়িয়ে আছো যে? আর তুমি ওই দেওয়ালের সামনে দাঁড়িয়ে কান পেতে কি শুনছিলে? তনুজার হাতে জলের বোতলটা দেখে জিজ্ঞেস করে সুব্রত। এবার তনুজা সুব্রতকে ছেড়ে সোজাভাবে উঠে দাঁড়িয়ে সুব্রতর দিকে তাকিয়ে বলে, এই দেওয়ালের ওপারে কীরকম একটা শব্দ আসছে। কথাটা বলে তনুজা চুপ করে যায়। আর তনুজার কথা শুনে সুব্রত চুপ করে কান পেতে শব্দ শোনার চেষ্টা করে। সুব্রত খানিকক্ষণ শোনার পরও কোনো শব্দ পায় না। সুব্রত তনুজাকে বলে, কই, কোনো শব্দ নেই তো। সুব্রতর কথা শুনেই তনুজা অবাক হয়ে আবার দেওয়ালে কান পাতে। আবার সে শব্দটা পায়। এবার সুব্রতকে ইশারা করে কান পাততে বলে। সুব্রত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তনুজা ইশারা করে ওকে চুপ থাকতে বলে। সুব্রত বুঝতে পারে তনুজা কিছু একটা বলতে চাইছে, তাই আর কিছু না বলেই তনুজার কথা মতো দেওয়ালে কান পাতে সুব্রত। সুব্রত শুনতে পায় শব্দটা। কোনো চারপায়া প্রাণী দেওয়ালের ওপাশে লাফিয়ে লাফিয়ে চলছে, আর তার সাথে কি একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শব্দটার মধ্যে যেন কিছু একটা আছে। ওরা দুজনে একভাবে কান পেতে আওয়াজটা শুনতে থাকে, শুনতেই থাকে, কিছুতেই কান সরাতে পারে না। কিছুক্ষণ এইভাবেই থাকার পর ওদের মনে হয় দেয়ালের ওপারে এতক্ষণ যে ছিল সে যেন এবার দেওয়ালের কাছে এগিয়ে এসেছে। ওদের অজান্তেই ওদের পিঠের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা শিহরণ খেলে যায়। এবার শব্দটা একেবারে ওদের কানের পাশে চলে এসেছে। ওদের মনে হয় দেওয়ালের ওপাশে থাকা চারপায়া প্রাণীটা
ওদের উপস্থিতি টের পেয়েছে। তনুজা ভয়ে কাঠ হয়ে গেছে, তবে সুব্রতর হুঁশ ছিল। তাই আওয়াজটা ওদের দিকে এগিয়ে আসার পরে সুব্রত তনুজাকে ধরে দেওয়াল থেকে দূরে সরে আসে। তনুজা ভয়ার্ত চোখে সুব্রতর দিকে তাকাতেই সুব্রত রান্নাঘরে আলোটা বন্ধ করে তনুজাকে নিয়ে রুমে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করে দিতেই তনুজা ব্যস্ত হয়ে সুব্রতকে জিজ্ঞেস করে, আওয়াজটা পেয়েছিলে তুমি? সুব্রত তনুজাকে বিছানায় শুয়ে দিয়ে বলে, না, তুমি ভয়ের ঘোরে ওসব শুনেছ, আমি কিছুই শুনতে পাইনি। সুব্রত ইচ্ছে করেই তনুজাকে মিথ্যে বলল, যাতে তনুজা আর ভয় না পায়। তনুজাকে বিছানায় শুইয়ে সুব্রত ফোনটা দেখল। এখন রাত 2:30 বাজে। সুব্রত তনুজার কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমিয়ে যাও, আর যাবো না, অনেক রাত হয়েছে। তনুজা চোখ বন্ধ করে দিল, তবে ওর মনে শুধু ওই শব্দটাই এখনো বেজে চলেছে। তনুজা আবার চোখ খুলে দেখল সুব্রত জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তনুজা জিজ্ঞেস করল, তুমি শোবে না? সুব্রত একটু চমকে বিছানার দিকে তাকিয়ে দেখল তনুজা জেগে উঠে বসেছে। সুব্রত বলল, হ্যাঁ, আসছি। সেদিন রাত্রে সুব্রত কিছুতেই নিশ্চিন্তে ঘুমাতে পারল না। পরের দিন সকালে সুব্রত বাজারের জন্য বেরিয়ে পারমিতা ফ্ল্যাটের সামনে এসে ওর কালকে রাতের ঘটনাটা মনে পড়ে গেল। তনুজাকেও যতই মিথ্যে বলুক, ও তো জানে সত্যটা সত্যি। এমনকি সুব্রত কালকে রুমে সিগারেট খাওয়ার সময় এটাই ভাবছিল যে দেওয়ালের ওপারে কি আছে। অনেকক্ষণ পর ও বুঝতে পারে ওদের ফ্ল্যাটের রান্নাঘরের দেওয়ালের ওপারে পারমিতার ফ্ল্যাট। হয় ওর বসার ঘর, না হলে একটা বেডরুম হবে। কিন্তু এত রাতে পারমিতার ঘর থেকে এমন শব্দ কেন আসবে? ওদের বাড়িতে তো ও ছাড়া কেউই নেই। তাহলে আর তাছাড়া পারমিতার কোনো কুকুর বা বেড়াল কোনোটাই নেই। এত ভাবতে ভাবতে সুব্রত সেখানে দাঁড়িয়েই আছে। এমন সময় দরজা খুলে পারমিতা বেরিয়ে এলো। আর দরজা খুলে সুব্রতকে দেখে ও একটু অবাক হয়ে গেল। এদিকে সুব্রত বুঝতে পারেনি এমন সময় পারমিতা দরজা খুলে বেরিয়ে আসবে। তাই হঠাৎ পারমিতার সামনে পড়ে যাওয়ায় ও একটু হকচকিয়ে যায়। গুড মর্নিং বলে একটু হাসল পারমিতা। সুব্রত আর কোনো উপায় না দেখে একটু হেসে গুড মর্নিং। পারমিতা একটা কালো প্লাস্টিক দরজার সামনে রেখে দিল। সাধারণত ফ্ল্যাটের সবাই এটাই করে। সারাদিনের সমস্ত নোংরা নিজের নিজের ঘরে বাইরে নামিয়ে রেখে দেয়, পরে সুইপার এসে তুলে নিয়ে যায়। পারমিতাকে দেখে সুব্রত একবার ভাবল কালকের ব্যাপারে কিছু বলবে, কিন্তু পরে কিছু একটা ভেবে আর কিছু বলল না। সুব্রত আর কিছু না বলে সোজা নিচে নেমে গেল। বাজার করে ফেরার সময় ওর সাথে মোহাম্মদের দেখা হলো। সকালে পারমিতার সাথে দেখা হওয়ার পর থেকে কালকে রাতের বিষয়টা ওকে আরও ভাবাচ্ছে। মোহাম্মদ ওকে দেখেই বলল, বাজার হলো? সুব্রত একটু অন্যমনস্ক ছিল বলে মোহাম্মদকে প্রথমে খেয়াল করেনি। পরে মোহাম্মদ ওকে ডাকায় ও একটু হেসে মোহাম্মদকে বলল, হ্যাঁ, ওই কয়েকটা জিনিস কিনে আনলাম। ভালো করেছেন। কাল থেকে আপনার তো অফিস নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপর সুব্রত আরেকবার হেসে ওখান থেকে চলে এলো। লিফটের সামনে দাঁড়িয়ে সুইচ প্রেস করতে যাবে এমন সময় কি মনে হতেই সুব্রত আবার মোহাম্মদের কাছে এলো। বাজারে ব্যাগ হাতে নিয়ে একটু ইতস্তত ভঙ্গিতে সুব্রত দাঁড়িয়ে আছে। ওর মনের ভেতর এখনও অনেক বিষয়ে সংশয় আছে। ও এখনও দাঁড়িয়ে ভাবছে যে বলবে কি বলবে না। সুব্রতকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মোহাম্মদ জিজ্ঞেস করল, কিছু বলবেন? হ্যাঁ, না মানে, হ্যাঁ, ওই নিজেকে একটু সামলে নিয়ে বলল, আচ্ছা মোহাম্মদ দা, ওই পারমিতা মহিলাটা কিরকম? প্রশ্নটা শুনে মোহাম্মদ ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড সুব্রতর দিকে তাকিয়ে তারপর বলল, কেন বলুন তো? এবার সুব্রত বুঝতে পারল না কি বলবে। কালকে রাতের ঘটনা তো এইভাবে কাউকে বলা যায় না।
সুব্রত কিছু না ভেবেই বলে দিল, আসলে আগের দিন ওই মহিলার সাথে আলাপ হয়েছে, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। বুঝতেই তো পারছো, মানে নতুন জায়গা। সুব্রতর কথা শুনে মোহাম্মদ একটু হেসে বলল, ও, সেই বলুন। আমি ভাবলাম না জানি আবার কি হলো। না না, উনি মহিলা সত্যি খুব ভালো, একদম কোনো চিন্তা করবেন না। অনেক মাস হলো এখানে আছেন। দাদা আরেকটা মেয়েও থাকতো, কিন্তু কয়েক মাস হলো ওরা কেউ নেই। ওই মেয়েটা আগে চলে গেছিল দেশের বাড়ি, আর তারপর, হ্যাঁ তারপরেই দাদা গেছেন বাইরে কাজের জন্য। আমার সাথে দাদার ভালো আলাপ ছিল। মোহাম্মদের কাছে সব শুনে সুব্রত একটু নিশ্চিন্ত হলো। বাড়িতে এসে সুব্রত কলিং বেল বাজাতেই দেখল ফ্ল্যাটের দরজা তনুজা নয়, পারমিতা খুলে দিচ্ছে। পারমিতাকে দরজা খুলতে দেখে সুব্রত অবাক হয়ে তাকিয়ে আছে। সুব্রতকে অবাকভাবে তাকিয়ে থাকতে দেখে পারমিতা হেসে বলল, কি ভাবছো যে আমার বউটা কোথায় গেল? আরে আছে আছে, ঘরের ভেতরেই আছে। কথাটা বলেই পারমিতা এক সাইড করে দরজার পাশে দাঁড়ালো। সুব্রত কিছু না বলে ভেতরে এলো। বাজারে ব্যাগটা তনুজার হাতে ধরিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, পারমিতা এখানে কেন? তনুজাও ইশারায় ওকে সোফার সামনে থাকা টেবিলটার দিকে ইশারা করে দেখালো। সুব্রত তাকিয়ে দেখল টেবিলের উপর একটা বাটি রাখা আছে। এই বাটি করে কালকে পারমিতাকে প্রসাদ দিয়ে এসেছিল। আজকে সেই বাটি ফেরত দিতেই ও বাড়িতে এসেছে। ততক্ষণে পারমিতা দরজা বন্ধ করে ভেতরে এসেছে। সুব্রতর দিকে তাকিয়ে তনুজাকে উদ্দেশ্য করে বলল, বুঝলে তনুজা, সকালে নোংরা ফেলা প্লাস্টিক ফেলতে গিয়ে দরজা খুলে দেখি সামনে তোমার বর আমার ফ্ল্যাটের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, সকাল সকাল এভাবে দাঁড়িয়ে আছে কেন? এদিকে পারমিতার কথা শুনে তনুজা হাসতে শুরু করেছে। কথাটা হাসির না হলেও পারমিতা এমন ভঙ্গি করে বলছিল যে হাসি পাওয়ারই কথা। তনুজা কাচের কাপে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করল, তারপর? পারমিতা আগের মতোই ভঙ্গিমা করে বলল, আমি তো ভাবলাম ওকেই ডেকে বাড়িটা দিয়ে দেব, কিন্তু ও যেভাবে তাকিয়েছিল তাতে ওকে কিছু বলতে বা জিজ্ঞেস করতে আমার নিজেরই কেমন যেন লাগছিল। তারপর আমি গুড মর্নিং বলার পর ইনিও গুড মর্নিং বলে চলে গেলেন। তনুজা একটা ট্রে করে 3টে চায়ের কাপ, একটা প্লেটে করে বিস্কিট, আরেকটা প্লেটে নিমকি নিয়ে বসার ঘরে এলো। সুব্রত তখন থেকে একটাও কথা বলেনি। একটু আগেই মোহাম্মদের কাছে পারমিতা সম্পর্কে সব ঠিকঠাক শুনল। তারপরেও ওর মনটা কেন যেমন খুঁতখুত করছে ও বুঝতে পারছে না। চায়ের কাপে একটা চুমুক দিয়ে পারমিতা জিজ্ঞেস করল, কি ভাবছিলে তখন? সুব্রত ঠোঁটের কোণে একটা মিথ্যে হাসি এনে বলল, কিছুই না, এমনি হিসাব করছিলাম যে বাজার থেকে কি কি আনবো। এরপর এই বিষয় নিয়ে বিশেষ কিছু আলোচনা হয়নি। সন্ধ্যাতে তনুজা আর সুব্রত একটু সিনেমা দেখতে গিয়েছিল। আজকে রাতেও সুব্রত ঠিক 2টোর সময় ঘুম থেকে উঠে সে দেওয়ালের সামনে কান পেতে আগের দিনের আওয়াজ আজকেও শুনতে পাচ্ছে কি না দেখছিল। কিন্তু না, আজকে কোনো আওয়াজও পায়নি। তাই আগের দিনের সব আওয়াজ যে ওর মনের ভুল ছিল বা খুব স্বাভাবিক কোনো আওয়াজ ছিল বলে মেনে নেয়। তারপর এই নিয়ে ও আর বিশেষ কিছু ভাবেনি। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। এই 1 সপ্তাহতে বিশেষ কিছু ঘটেনি। তবে সুব্রত লক্ষ্য করেছে যে পারমিতার সাথে তনুজার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এতে যদিও সুব্রতর কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস সুব্রতর একেবারেই পছন্দ নয়। পারমিতা যখন তখন ওদের বাড়ি চলে আসে, ফলে তনুজা সুব্রতর থেকে বেশি সময় পারমিতাকে দেয়। সুব্রত একদিন তনুজাকে জিজ্ঞেস করেছিল ও পারমিতার ফ্ল্যাট যায় কিনা। তনুজা বলে, 1-2বার গেছি, তবে কখনো ভেতরের ঘরে যায়নি। ওই সামনের বসার ঘরটাতেই বসেছি, ভেতরের ঘরে কখনোই যাইনি। সে কি গো, তোমাকে কোনোদিন ভেতরের ঘরে পর্যন্ত ডেকে বসতে বলেনি? কথাটা সুব্রত মজা করেই বলেছিল। তনুজা আবার বলে, না গো, কোনোদিন বলেনি। আমি গেলেও দেখেছি পারমিতা বৌদি খুব বেশি খুশি হন না।
তাছাড়া আমি আরেকটা জিনিস দেখেছি জানো তো। কি অদ্ভুত জিনিস? সুব্রত অবাক হয়ে জিজ্ঞেস করল, পারমিতা বৌদির বাড়িতে কোনো ঠাকুর মন্দির নেই। নেই সেটা তুমি জানলে কি করে? তুমি বললে তুমি ভেতরের ঘরে কোনোদিন যাওনি। না, ও একদিন বৌদি আমাকে বসিয়ে বাথরুমে গেছিল, সেদিন সেই সুযোগে আমি ঘরের ভেতরগুলো বাইরে থেকে দেখছিলাম। তার মধ্যে একটা বেডরুমে বাইরে থেকে তালা লাগানো, আর অন্য একটা তো শোবার ঘর। তারপর যেমন আমাদের বাকি ঘর আছে ওখানেও তাই, শুধু ঠাকুর ঘর নেই, এমনকি কোথাও ঠাকুর পর্যন্ত নেই। সুব্রতর কাছে ঠাকুর ঘর না থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার, তাইও হেসে বলল, যা, এতে অদ্ভুতের কি আছে? অদ্ভুত নয়। পারমিতা বৌদি কিন্তু গ্রামের মেয়ে, আবার গ্রামের বউ। শহরের মানুষজন অনেকেই হয়তো বাড়িতে ঠাকুর রাখে না, কিন্তু গ্রামের কোনো মেয়ে বউকে দেখেছো ঠাকুর পূজা না করতে? সুব্রত মাথা নেড়ে না জানালো। তনুজা আবার বলল, তাহলে বাড়ির বউয়েরা ঠাকুরকে জল না দিয়ে নিজে জল খায় না, আর সেখানে বৌদি পুজো করে না, ঠাকুর ঘর নেই? সুব্রত এই নিয়ে আর কোনো কথা বলল না। হঠাৎ ওদের ফ্ল্যাটের নিচ থেকে একটা কুকুরের গর্জন শোনা গেল। হ্যাঁ, গর্জন। যেভাবে কুকুরটা ডাকছে তাতে কোনোভাবে সেটাকে ডাক বলা যায় না। সুব্রত জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ওদের অ্যাপার্টমেন্টের মিস্টার দস্তিদার একটা বাঘের মতো সাইজের কুকুর নিয়ে নিচে ঘোরাঘুরি করছেন। সুব্রত আবার বিছানায় বসে বলল, এই দস্তিদার আবার একটা কুকুর কিনেছেন? আগেরটা যদিও বা কুকুর ছিল, ওটা তো আস্ত একখানা বাঘ। তনুজা বিছানায় একটু গায়ে দিয়ে বলল, ও সে তো অনেক দিন আগে থেকেই নিয়ে এসেছে, ওনাদের আগের কুকুরটা মারা গেছে না, সেজন্য। দস্তিদারদের কুকুর মারা যাওয়ার বিষয়ে সুব্রত কিছুই জানতো না। সারাদিন অফিসে কাজ করে এসে ও রাতে সেই যে বাড়িতে আসে, তারপর আর দরকার না হলে বের হয় না। সুব্রত একটু অবাক হয়ে বলল, সে কি, কবে মারা গেছে? আমি তো কিছুই শুনিনি, তুমিও তো আমাকে কিছু বলনি। হ্যাঁ, বলা হয়নি, এই তো পরশু মারা গেছে। শুনলাম কেউ নাকি মেরে দিয়েছে। তুমি সকালে অফিস বেরিয়ে যাওয়ার পর কাণ্ডটা হয়েছে, তাই তুমি জানো না। কেউ মেরে দিয়েছে মানে? বাড়ির কুকুরকে কে মেরে দেবে? ওদের ফ্ল্যাট থেকে কেউ কুকুরটাকে ডেকে নিয়ে গেছে। রাতে তো ও দরজার সামনে থাকতো, তো রাত্রে বাথরুম গেলে ওনাদের কুকুর নাকি নিজেই দরজা খুলে বারান্দার সামনে একটা জায়গা আছে, ওখানে পটি টয়লেট করতো। সেদিন সকালে ওনারা ঘুম থেকে উঠে দেখেন যে দরজা খোলা। প্রথমে ভেবেছিলেন কুকুরটা হয়তো বাইরে ঘুরতে গেছে, কিন্তু বেলা বেড়ে যাবার সাথে সাথে কুকুর যখন বাড়িতে ফিরে না, তখন ওদের খুব চিন্তা হয়। তারপর এদিক ওদিক খোঁজাখুঁজি করে অ্যাপার্টমেন্টের পেছনে যেখানে নোংরা ফেলা ডাস্টবিন আছে, সেখানে কুকুরটার মৃতদেহ খুঁজে পায়। কুকুরের শরীরের অনেকটা অংশ কেউ খুবলে নিয়েছে। সবাই বলা বলি করছিল কোনো বড় কুকুরেই হয়তোকে কামড়ে দিয়েছে। সুব্রত আর তনুজার এই নিয়ে আর কোনো কথা হয়নি। রাস্তার কুকুররা অনেক সময়ই বাড়ির পোষা কুকুরদের উপর হামলা করে, এটা খুব স্বাভাবিক বিষয়, তাই এটা নিয়ে ওরা বিশেষ মাথা ঘামায়নি। সেদিন রাত্রে তাড়াতাড়ি করে খাওয়া সেরে ওরা দুজনেই শুয়ে পড়ল। অন্যদিন ওরা শুয়ে কিছুক্ষণ সিনেমা দেখে, তারপরেই ঘুমায়। কিন্তু আজকে ওরা বিছানায় শুয়ে পড়ার পর যেন ওদের চোখে ঘুম জুড়িয়ে এলো। আজকে তাই ওরা সিনেমা না দেখেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল এই ফ্ল্যাটের মিস্টার মজুমদারের চিৎকারে। প্রতিদিন খুব ভোরে ওনার 10 বছরের ছেলেকে নিয়ে উনি ক্রিকেট প্র্যাকটিস করতে মাঠে যান। কোনো দিন তো আবার কোচের ওখানেও যেতে হয়, তাই এই অ্যাপার্টমেন্টে সব থেকে ভোরে উনিই বের হন। অ্যাপার্টমেন্টের বাইরের দরজা মোহাম্মদ বন্ধ করে, ওটা ওর দায়িত্ব। নিচে একটা ঘরে মোহাম্মদ থাকে। রাত ঠিক 10টা বাজলেই মোহাম্মদ এখানের গেটে তালা দিয়ে দেয়। 10টার পর কেউ এলে মোহাম্মদের নাম ধরে ডাকলে ও দরজা খুলে দেয়, তারপর ওপরে যাওয়া যায়। আর মেন গেট বন্ধ করার জন্য আলাদা সিকিউরিটি আছে।
ভোরে অন্যদিন মিস্টার মজুমদার নিচে নেমেই মোহাম্মদের ঘরে দুবার দরজা ঠকঠক করলেই মোহাম্মদ উঠে দরজা খুলে দেয়। কিন্তু আজকে মিস্টার মজুমদার হঠাৎ মোহাম্মদের নাম ধরে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। এতটা জোরে চিৎকার করছিল যে সেই চিৎকারে অনেকের ঘুম ভেঙে যায়। শুধু মিস্টার মজুমদার নয়, তার সাথে আরও অনেকের গলা শোনা যাচ্ছিল। সকাল সকাল এরকম চিৎকার শুনে তনুজা আর সুব্রত দুজনেই বিছানা থেকে উঠে বসে। কি হয়েছে অনেকক্ষণ ধরে বিছানায় বসে কান খাড়া করে বাইরে চিৎকার শুনে সবটা বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝে উঠতে পারছে না দেখে সুব্রত বিছানা থেকে নেমে গায়ে একটা জামা দিয়ে নিচে নেমে যায়। নিচে গিয়ে সুব্রত জানতে পারে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেন গেটে যাবার দরজায় অন্য দিনের মতো আজকেও ভেতর থেকে তালা দেওয়া আছে, কিন্তু মোহাম্মদ ওর ঘরেই নেই। মোহাম্মদের ঘরের দরজা ভেজানো ছিল। সুব্রত নিচের সমস্ত ঘটনা শুনে যখন আবার নিজের ফ্ল্যাটে আসে তখন তনুজা ব্যাকুল হয়ে কি হয়েছে জিজ্ঞেস করে। সুব্রত নিচে যা শুনে এসেছে তা সবটাই তনুজাকে জানায়। তনুজা সব শুনে সুব্রতকে বলল, দরজা যদি ভেতর থেকে তালা দেওয়া আছে তাহলে মোহাম্মদদা ফ্ল্যাটের ভেতরেই কোথাও না কোথাও একটা আছে। সেটাই তো হওয়ার কথা, কিন্তু সারা ফ্ল্যাটে কোথাও নেই, ছাদে নিচে কোথাও নেই, তাই সকলের এত চিন্তা। একটা আস্ত মানুষ গেল কোথায়? এবার তাহলে কি হবে? পুলিশে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে দেখুক কি করা হয়। দরজাও এখনো খোলা হয়নি, পুলিশ এলে খোলা হবে। আজকে মনে হচ্ছে আর অফিসে যাওয়াই হবে না। হ্যাঁ, ছেড়ে দাও, আজকে আর যাওয়া দরকার নেই। পুলিশ এলে কি হবে না হবে, আজকে আর যেও না। আমি বরং একবার পারমিতা বৌদির কাছ থেকে ঘুরে আসি, কি জানি বৌদি জানে কি না। তনুজার কথা শুনে সুব্রত রেগে গেল। এমনিতেই ওর পারমিতাকে পছন্দ নয়, তারপর এই সময়ে তনুজার এই কথা শুনে ওর রাগটা আরও বেড়ে গেল। সুব্রত একটু বিরক্ত গলায় জোর করে বলল, তুমি সবসময় এত পারমিতা বৌদি কেন করো? দেখতেই তো পাচ্ছ ফ্ল্যাটে এখন কিরকম একটা কাণ্ড ঘটেছে। এই সময় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আর তুমি এখন লোকের নিয়ে ভেবো না। পুলিশ সকলে বাড়ি গিয়ে সার্চ করবে, তখন তুমি কি বৌদির বাড়িতে থাকবে? না, নিশ্চয়ই, তাহলে ঘরেই থাকো। যতদিন না মোহাম্মদদার এই ব্যাপারটা মিটছে ততদিন তুমি এই ঘর ছেড়ে কোথাও যাবে না। সুব্রতর কথায় তনুজার প্রথমে একটু খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু পরেও নিজেও ভেবে দেখল সত্যি এখন যদি নিজের ঘরে বাইরে বের হয় তাহলে পুলিশ ওদের সন্দেহ করবে। তনুজা তাই কোনো প্রতিবাদ না করে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর ও চা নিয়ে সুব্রতকে দিল। তনুজাকে কোনোদিন সুব্রত এত কথা বলেনি, কিন্তু আজকে বলে ও নিজেরও খুব খারাপ লাগছিল। কিন্তু কি আর করতো, এভাবে না বললে তনুজা শুনতও তো না। কিছুক্ষণ পর পুলিশ প্রতিটা ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এসেছে। তনুজা সুব্রত যা জানতো তা সবটাই পুলিশকে জানিয়েছে। পুলিশ কোথাও বডি খুঁজে পায়নি। ফ্ল্যাটে সবার ঘরে ঘরে খুব ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে, কিন্তু কারোর ঘরেই কিছু পাওয়া যায়নি। এই ঘটনার শেষ এখানেই হয়নি, আরও অদ্ভুত কাণ্ড ঘটল তার পরের দিন। মোহাম্মদ যেহেতু এখন আর নেই, তাই ওর কাজের জন্য আরেকটা সিকিউরিটিকে রাখা হয়েছে। পরের দিন সকালে আবার মিস্টার মজুমদারের চিৎকারে সকলের ঘুম ভাঙল। আজকে সকালেও উনি ওনার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য নতুন সিকিউরিটিকে দিয়ে দরজা খুলিয়েছিলেন। উনি প্রতিদিন সকালে নিজের বাড়ির নোংরা বাইরের ডাস্টবিনের কাছেই রেখে দেন। আজকেও তিনি কালো প্লাস্টিকে করে ডাস্টবিনে ফেলতে গিয়ে দেখেন ডাস্টবিনের ওখানে মোহাম্মদের আধ খাওয়া মৃত শরীরটা পড়ে আছে। মিস্টার মজুমদার ভয়ে চিৎকার করলে নিজের দুই সিকিউরিটি এবং তার ছেলে সেখানে গিয়ে দেখে এই কাণ্ড। সকাল থেকে আবার অ্যাপার্টমেন্টে চিৎকার শুরু হয়ে যায়। আবার পুলিশ আসে, তবে একটা বিষয় পুলিশ খেয়াল করে যে কয়েকদিন আগে এই অ্যাপার্টমেন্টের গলিতে যে পাগল মারা গেছিল তার ডেড বডির সাথে মোহাম্মদের ডেড বডির মিল রয়েছে। তারও গলার নলি ছেঁড়া ছিল, আর মোহাম্মদের ক্ষেত্রেও তাই। তাছাড়া মোহাম্মদের বডির বেশ কিছু অংশ কেউ যেন খুবলে খেয়েছে। পুলিশের আরেকটা সন্দেহ হলো বডি এখানে এলো কী করে। কালকে ওরা তো সারা অ্যাপার্টমেন্ট ভালো করে সার্চ করেছে, কিন্তু কারোর বাড়িতেই সন্দেহজনক কিছুই ছিল না। এই অ্যাপার্টমেন্টে কারোর সাথে মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না।
সকলকে মোহাম্মদ যেমন ভালোবাসত, সকলেও তেমন মোহাম্মদকে ভালোবাসত। মোহাম্মদ সকলে খুব সাহায্য করত, তাই ওকে এরা কেন কেউ মারবে? তবে খুনি যে এই অ্যাপার্টমেন্টের কেউ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কে সেই ব্যক্তি সেটাই পুলিশ বুঝতে পারছে না। অ্যাপার্টমেন্টের সবাই পরপর হওয়া এই দুটো খুনকে নিয়ে খুব চিন্তিত, সকলে একটু ভয়ও আছে। তবে পুলিশ অ্যাপার্টমেন্টের বাইরে পাহারা বসানোর ব্যবস্থা করেছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তনুজার পারমিতার দেখা হয়নি। প্রথম দুটো দিন তো পুলিশের কারণে কেউ কারো বাড়ি এমনিতেই যাওয়া আসা করেনি। তবে তার পরের দিনটাও কেমন যেন একটা মন মরা মতো ছিল। মোহাম্মদকে সত্যি সকলে খুব ভালোবাসত, তাই ওর চলে যাওয়ার সকলে খুব দুঃখ পেয়েছে। মোহাম্মদের বাড়ির লোকজনকে খবর পাঠানো হয়েছিল। ওরা আসার পর পরিস্থিতি যেন আরও কষ্টের হয়ে যায়। এইভাবে 4-5 দিন কেটে যাওয়ার পর একদিন পারমিতা সকালে তনুজাদের ফ্ল্যাটে বেল বাজায়। তনুজা রান্নাঘরে ব্যস্ত ছিল বলে সুব্রত গিয়ে দরজা খোলে, আর দরজা খুলেই দেখে পারমিতা দাঁড়িয়ে আছে। পারমিতাকে দেখে ওর মাথা গরম হয়ে যায়, তবুও ও মাথা ঠান্ডা রেখে পারমিতাকে বলে, কিছু বলবে বৌদি? হ্যাঁ, তনুজার সাথে দরকার ছিল। ও তখন স্নানে গেছে, ও এলে আমি ওকে বলবো তোমাকে যেন একবার ফোন করে নেয়। সে কি, ফোন কেন? ওকে বলো একটু যেন আমার বাড়িতেই যায়। কিন্তু এখন তো কারো বাড়ি যাবে না বৌদি, এখন পুলিশ তো বারণ করেছে কাউকে কোথাও যেতে। আর আমি তো বলবো তুমিও কয়েকটা দিন কারো বাড়ি যেও না। পারমিতা বুঝতে পারে সুব্রত ওকে তাড়ানোর জন্য এসব বলছে, তাই পারমিতা আচ্ছা এই বলেই চলে যায়। এরপর সেদিন দুপুরে পারমিতা তনুজাকে ফোন করে, কিন্তু তনুজা সুব্রতর ভয়ে ফোনটা অবধি ধরতে পারে না। এদিকে পারমিতার জন্য তনুজারও খুব মন খারাপ করছে, কিন্তু মন খারাপ করলেই আর ও কি করতে পারবে। সেদিন রাত্রে ওরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ে। এই কয়েকদিন হলেও তনুজা সুব্রতর মধ্যে সেইভাবে কথাবার্তা হয়নি। তনুজা মনে মনে সুব্রতর উপর খুব রেগে আছে। ওর বারবার মনে হচ্ছে সুব্রতকে জোর করে ঘরবন্দি করে রাখতে চাইছে। রাত্রে সুব্রত তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেলেও তনুজার কিছুতেই ঘুম আসছিল না। তনুজা তাও ঘুমানোর চেষ্টা করার জন্য চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ ওর ফোনটা ভাইব্রেট করে ওঠে। টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে পারমিতার ফোন আসছে। তারপর তনুজা ফোনের স্ক্রিনের টাইমের দিকে তাকিয়ে দেখে রাত 2টো। তনুজা ভাবে এত রাতে পারমিতা যখন ফোন করছে তাহলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ও তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাইরের ঘরে চলে আসে। তারপর ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ফিসফিস গলে পারমিতা বলে উঠল, তনু একবার আমার বাড়িতে আসবি? আমার শরীরটা একদম ভালো নেই রে। আমি সেই যে সন্ধ্যাতে শুয়েছি আর উঠতে পারিনি, বাইরে দরজাটা লাগানো নেই। তুই একবার এসে আমাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে আবার চলে যাস। আমি তো এখানে আর কাউকে চিনি না বল, যে অন্য কাউকে ফোন করব। তনুজা পড়ল মহা বিপদে। একদিকে পারমিতার শরীর অসুস্থতা আর অন্যদিকে সুব্রতর বারণ। তনুজা অনেকক্ষণ ধরে ভেবে ঠিক করলো যে ও পারমিতার ফ্ল্যাটে যাবে। এখন সুব্রত ঘুমাচ্ছে, যদি তনুজা আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায় তো সুব্রত টের পাবে না। পারমিতাকে ওষুধ দিয়েও ফিরে আসবে। এতে সুব্রত কোনোভাবেই তনুজার ও বাড়িতে যাওয়ার বিষয়ে কিছুই জানতে পারবে না। তনুজা কিছু বলছে না দেখে পারমিতা আবার জিজ্ঞেস করলো, কী রে, তুই আসবি তো? পারমিতার কথায় তনুজার ভাবনায় বাধা পড়ল। তনুজা বলল, হ্যাঁ আমি আসছি। তনুজা খুব আস্তে করে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো। তাই বেরোনোর সময় দরজার লক না করেই ও বেরিয়ে গেল। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পারমিতা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। আস্তে করে দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। দরজা খুলে তনুজা দেখলো ঘরের ভেতরটা একেবারে অন্ধকার, আর ঘরের একটা জায়গা থেকে একটা ক্ষীণ আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। পারমিতা বৌদি, পারমিতা বৌদি। ডাকতে ডাকতে সে আর্তনাদ লক্ষ্য করে তনুজা ঘরের ভেতর ঢুকল। সুব্রতর হঠাৎ কোনো কারণে ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখ দুহাত দিয়ে কচলে ওর পাশে তাকিয়ে দেখল
বিছানা খালি, তনুজা নেই। ঘরের আলো নেভানো থাকলেও রাস্তার আলো ঘরের জানালায় ভেদ করে ঘরের ভেতর প্রবেশ করে বলে হালকা আলো ছাওয়ায় সব কিছু দেখতে পাওয়া যায়। তনুজাকে বিছানায় দেখতে না পেয়ে সুব্রতর মনটা কোনো অজানা আতঙ্কে নিমেষে ভরে উঠল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে তনুজা, তনুজা বলে রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজতে থাকে। প্রথমে বাথরুম, তারপর রান্নাঘর, বারান্দা, অন্য রুম। না, তনুজা বাড়িতে কোথাও নেই। সুব্রতর আর কিছু না ভেবে ফ্ল্যাটের বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার দিকে তাকিয়ে দেখল ছিটকিনি খোলা আছে। সুব্রত দরজা খুলে বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক চাইতে খেয়াল করল যে পারমিতা ফ্ল্যাটের দরজা খোলা। সুব্রত ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে যেতেই অস্ফুট একটা আর্তনাদ ওর কানে ভেসে এলো। সুব্রত আর কিছু না ভেবে দৌড়ে দরজার কাছে গিয়ে সজোরে ধাক্কা মেরে দরজা খুলে দিল। আর দরজা খুলতে সুব্রত যা দেখল তাতে ওর সারা শরীর জুড়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। ওর পা দুটো একবার কেঁপে উঠল, যেন মনে হলো এক্ষুনিও পড়ে যাবে। সুব্রত দেখল পারমিতা ফ্ল্যাটের বসার ঘরে মেঝেতে তনুজার দরজার দিকে মুখ করে পড়ে আছে। আর ওর বুকের ওপর একটা প্রকাণ্ড বড় কালো মতো একটা প্রাণী বসে আছে। প্রাণীটি একটি হাত দিয়ে তনুজাকে মেঝের সাথে শক্ত করে চেপে রেখেছে, আর অন্য হাত দিয়ে ওর গলার কাছের অংশটা ধরে রেখেছে। সুব্রতর দরজা খোলা শব্দে তনুজা আর সে প্রাণীটা একসাথে সুব্রতর দিকে চাইল। সুব্রতকে দেখে তনুজার ভয়ার্ত মুখটা খানিকটা হলেও বদলে গেল। ভয়ের পরিবর্তে সে মুখে যেন একটুখানি আশার আলো ফুটে উঠল। তবে সে অজানা প্রাণীটার মুখে একটা ক্রূর হাসি খেলে উঠল। তনুজা অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করল, কিন্তু পারল না। সুব্রত চাইল দৌড়ে তনুজার কাছে যেতে, কিন্তু ওর পা দুটো নড়ছে না। কোনো অজানা শক্তি যেন ওর পা দুটোকে মেঝের সাথে আটকে রেখে দিয়েছে। প্রাণীটা কিছুক্ষণ সুব্রতর দিকে তাকিয়ে আবার তনুজার গলা চেপে ধরতে একটা জোরে গুলির শব্দে ঘর ভরে গেল। সেই শব্দে সুব্রত যেন স্বাভাবিক হলো। সুব্রত দেখল গুলির শব্দ হতে সে প্রাণীটা জোরে আর্তনাদ করে তনুজার ওপর থেকে উঠে একটা ঘরের ভেতর ঢুকে গেল। সুব্রত পেছন ফিরে দেখল অফিসার দাঁড়িয়ে আছে। সুব্রত ঘরে তনুজাকে দেখতে না পেয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় বুদ্ধি করে অফিসারকে ফোন করে তনুজার ঘরে না থাকার বিষয়টা জানিয়ে দেয়। সুব্রত দৌড়ে তনুজার কাছে ছুটে গেল। ততক্ষণে তনুজা অজ্ঞান হয়ে গেছে। অফিসারের সাথে আরও দু একজন পুলিশ ওপর এসেছিল। ওরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তনুজাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবাকের বিষয় হলো যে সে প্রাণীটা ঘর থেকে বেরিয়ে গেল কোথায়। পুলিশরা চারিদিক ভালো করে খুঁজেও প্রাণীটার কোনো খোঁজ পায়নি। সেদিন পারমিতা ফ্ল্যাট ভালো করে তল্লাশি নিয়ে পুলিশ একটা ঘরে চাপ চাপ রক্তের দাগ খুঁজে পায়, যেন এই ঘরে নিয়মিত কোনো কিছুকে কাটা হতো। পরে জানা যায় যে মোহাম্মদ ও সেই পাগল লোকটির রক্তের সাথে পারমিতার ফ্ল্যাটে পাওয়া রক্ত এক। তাছাড়াও আরও কয়েকটা অন্য গ্রুপের রক্তও পাওয়া গেছে, তবে সেগুলো কার সেটা পুলিশ এখনও জানতে পারেনি। দু মাস পর পুলিশ একদিন তনুজাকে দেখতে ওদের ফ্ল্যাটে আসে। এই এক সপ্তাহ হলো তনুজা হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। তনুজা ভীষণভাবে আঘাত পেয়েছিল, তবে শারীরিক আঘাতের থেকে ওর মানসিক আঘাতের পরিমাণ ছিল অনেকটা বেশি, যেটা কাটিয়ে উঠতে ওর এখনও অনেক সময় লাগবে। সেদিন পুলিশ তনুজার সাথে দেখা করতে এসে জানায় যে ওরা সুব্রতর কাছে পারমিতা সম্পর্কে যেটুকু জানতে পারে সেইটুকু তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ খোঁজ নিয়ে পারমিতার গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে গিয়ে ওখানে গিয়ে জানতে পারে যে আজ প্রায় 7 মাস হলো পারমিতা ওর স্বামী সতীশ আর সতীশের একটা পিস্তুত বোন মায়া শহরে ফ্ল্যাটে গেছে, আর এদিকে আসেনি। পারমিতা সুব্রতদের জানিয়েছিল ওর স্বামী বাইরে কাজ করে, কিন্তু পুলিশ খোঁজ নিয়ে জানায় যে সতীশ আজ 5 মাস হলো অফিসে আসেনি। তাহলে আজ তো দুটো মানুষ গেল কোথায়? আর সেই রাত্রে
ওই প্রাণীটিই বা কে ছিল? আমাদের এই সপ্তাহের গল্প এখানে শেষ। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে।